আসসালামু আলাইকুম। আমি নুরুল হাসান। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সিনিয়র অফিসার সাধারণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, আবেদন করার যোগ্যতা কি, আর কিভাবে নির্ভুলভাবে অনলাইনে আবেদন করবেন, সবকিছু বিস্তারিত আলোচনা করা হবে। সকল চাকরি প্রার্থীদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনার কম্পিউটার অথবা মোবাইলে যে কোনো একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন। আমি এখানে ফায়ারফক্স ব্যবহার করব। আপনারা চাইলে ক্রোম বা এজ যে কোনো একটি ব্যবহার করতে পারেন। ফায়ারফক্স ওপেন করার পরে অ্যাড্রেস বারে সার্চ করবেন erecruitment.bb.org.bd, ইন্টারপ্রেস করবেন অথবা সার্চ করবেন। সার্চ করলেই ব্যাংকার সিলেকশন কমিটির যে ই-রিক্রুটমেন্ট পোর্টাল সেটা চলে আসছে। বাংলাদেশ ব্যাংকের আওতায় যেটা চলে। এখানে এসেই আমরা দেখতে পাচ্ছি অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক, মাউসটা নিয়ে গেলে এখানেই দেখতে পাবেন অ্যাপ্লাই অনলাইন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। এখানে চলে আসছে যে সার্কুলার এই মুহূর্তে রানিং আছে সেইটা। এই মুহূর্তে যদি অনেকগুলো সার্কুলার রানিং থাকতো সেক্ষেত্রে এখানে কিন্তু লিস্ট বাই লিস্ট থাকতো। তো আমরা যে সার্কুলারটা আজকে দেখবো সেটার জব আইডিটা খেয়াল রাখবেন। এটা কিন্তু পেমেন্ট এবং অ্যাডমিট কার্ড পরীক্ষা সবসময় এটা কাজে লাগে। এটা একটু রিমাইন্ড রাখার চেষ্টা করবেন, প্রয়োজনে নোট করে রাখতে পারেন। 25-101 এটা হচ্ছে জব আইডি। পজিশন সিনিয়র অফিসার জেনারেল। এখানে ভিউ সার্কুলারে ক্লিক করলে আপনি পুরো সার্কুলারটা দেখতে পাবেন। ক্লিক করলাম, এখন দেখেন এখানে এই যে সার্কুলারটা ওপেন ডাউনলোড হয়ে গিয়েছে। এখানে ক্লিক করলাম, ওপেন হলো। এই যে ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে 9টি ব্যাংক ও 2টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সকল জেলার মানুষ আবেদন করতে পারবে। পদের নাম সিনিয়র অফিসার সাধারণ, জব আইডি 25-101, যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে। পদ সংখ্যা 1017টি। এই 1017টি পদ কোন ব্যাংকের এবং কোন প্রতিষ্ঠানের কয়টা পদ আছে সবগুলো কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। যেমন দেখেন, সোনালী ব্যাংক পিএলসি এখানে 118টি, অগ্রণী ব্যাংক পিএলসি 200টি, রূপালী ব্যাংক পিএলসি 75টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি এখানে আছে 21টি, কৃষি ব্যাংক 398টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক 6টি, কর্মসংস্থান ব্যাংক 18টি। এভাবে সব কোন ব্যাংক এবং কোন প্রতিষ্ঠানের আওতায় কয়টা পদ আছে সেটা কিন্তু এখানে বলা আছে। এটা বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 এর 22,000 থেকে 53,060 যে স্কেল সে অনুযায়ী। এবং শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ মাস্টার্স যারা পাশ করছে তারা করতে পারবে, অথবা যারা 4 বছর মেয়াদী অনার্স যে কোর্সগুলো আছে, অনার্স কোর্স যারা করছে তারাও কিন্তু করতে পারবে। অর্থাৎ যাদের ডিগ্রি আছে 3 বছরের ডিগ্রি তাদের জন্য মাস্টার্স বাধ্যতামূলক, এবং যাদের অনার্স কমপ্লিট করা আছে 4 বছরের তাদের জন্য মাস্টার্স বাধ্যতামূলক না। এখানে খ নম্বর পয়েন্টে বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান এবং তদুর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম 2টিতে প্রথম বিভাগ শ্রেণী থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ মাস্টার্স পর্যন্ত 4টা কোর্স, এই 4টা কোর্সের মধ্যে যে কোনো 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে এবং কোনোটাতেই তৃতীয় বিভাগ থাকতে পারবে না।
এবং যাদের গ্রেডিং আছে তারা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কিভাবে বুঝবেন সেটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। দেখেন এসএসসি বা সমমান বা এইচএসসি এবং সমমানের ক্ষেত্রে যারা 3 পয়েন্ট বা তার থেকে উপরে পাইছে তারা হচ্ছে প্রথম বিভাগ, এবং 2 থেকে 3 এর মাঝামাঝি বা 2 থেকে 3 এর কম যারা আছে তারা হচ্ছে দ্বিতীয় বিভাগ। তো এখানে প্রথম বিভাগ বলছে যে যে কোনো দুইটা, অর্থাৎ এসএসসি এবং ইন্টারমিডিয়েট যদি আপনার প্রথম বিভাগ থাকে কোনো সমস্যা নেই, ঠিক আছে। ইউনিভার্সিটি লেভেল অর্থাৎ অনার্স, মাস্টার্স বা ডিগ্রির ক্ষেত্রে যাদের আউট অফ 4 তাদের ক্ষেত্রে 3 পয়েন্ট বা তার অযুত 3.00 থেকে 4 পর্যন্ত এর ভিতরে যারা আছে তারা হচ্ছে প্রথম বিভাগ। 1/7/2025 তারিখ যাদের বয়স সীমা 21 বছরের উপরে এবং 32 বছরের মধ্যে, অর্থাৎ 21 থেকে 32 বছরের মধ্যে হবে, তারা কিন্তু আবেদনটা করতে পারবে। আবেদনের শেষ তারিখ এবং সময় হচ্ছে 10/11 নভেম্বর মাসের 10 তারিখ রাত 12টা পর্যন্ত আর কি। তো এই ছিল মোটামুটি বিস্তারিত। এরপরে যা আছে এখানে আরো অনেক কিছু বিষয় দেওয়া আছে, আপনারা চাইলে সবগুলো নিজ দায়িত্বে একটু পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে আবেদনে ভুল হওয়ার সম্ভাবনা আরো অনেক অংশে কমে যাবে। চলুন আমরা আবেদনের প্রক্রিয়া শুরু করি। তো এখানে আসলাম অ্যাপ্লাই অনলাইন, যে অনলাইন অ্যাপ্লিকেশন এসে অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে সার্কুলারটা আমরা দেখতেছি এখানে কিন্তু সার্কুলারটা একটু ব্রিফ দেওয়া আছে, এখানে বিস্তারিত দেওয়া আছে, এখানে একটু শর্টকাট কিছু ইনফরমেশন দেওয়া আছে সামারি আকারে। এখানে এসে দেখেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে এই ট্যাব নিয়ে আসছে। এখানে এখন দেখেন যাদের আগে জব আইডি অর্থাৎ আগে আবেদন করছেন, কখনো ব্যাংকার সিলেকশন কমিটির যেই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এর আগে হয়েছে সেখানে কোনোভাবে যদি আবেদন করে থাকেন তাহলে সেখানে আপনারা একটা সিভি আইডেন্টিফিকেশন নাম্বার পেয়ে থাকবেন। সেই সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং আপনার পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু খুব সহজেই এখানে আপনি আবেদনটা কমপ্লিট করতে পারবেন। কোনো কারণে যদি আপনি আগে আবেদন না করে থাকেন অথবা আপনি আগে কখনো আবেদন করেন নাই, নতুন অনার্স কমপ্লিট করছেন, সো সেক্ষেত্রে আপনাদেরকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমি আজকে নিউ রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় সেটা দেখাবো। এখানে নিউ অ্যাপ্লিকেন্ট, আপনি কি নতুন আবেদনকারী? যদি নতুন আবেদনকারী হয়ে থাকে সেক্ষেত্রে রেজিস্টার নাওতে ক্লিক করুন। রেজিস্টার নাওতে ক্লিক করলাম। এখানে আমাদের যে আবেদন ফর্মটি ওপেন হয়ে গেছে। আবেদন ফর্ম ওপেন হওয়ার পরে এখানে আমার ইনফরমেশন দিয়ে সাবমিট করতে হবে। তো আমি এখানে কিছু ডেমো ইনফরমেশন ব্যবহার করব। আপনারা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী, বিশেষ করে এসএসসি সার্টিফিকেটটাকে বেশি ফলো আপ করবেন। এসএসসি সার্টিফিকেট অনুযায়ী আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ এগুলো ব্যবহার করবেন। জেন্ডার, আপনার জেন্ডার দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড অথবা আনম্যারিড যেটা সেটা দিবেন। এরপরে জন্ম তারিখ এখানে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার অনুযায়ী আপনি এখান থেকে দেখে দিবেন। ক্যালেন্ডার থেকে দেখে দিবেন, জাস্ট ক্যালেন্ডারে ক্লিক করার পরে দেখেন একটা ক্যালেন্ডারের পাতার মতো ওপেন হয়ে গেছে। এখানে আপনি স্ক্রল করে এভাবে চেঞ্জ করে করে আপনি দিতে পারেন। তো সহজে চেঞ্জ করার জন্য আমি এখান থেকে যদি চেঞ্জ করতে চাই, তো যাদের 1990 বা 1995 96 জন্ম তারিখ তাদের জন্য কিন্তু অনেক সময় লাগবে এরকম ভাবে, তাই না? চাইলে আমরা এখান থেকে সালটা খুব সহজে চেঞ্জ করতে পারি। কিভাবে? এখানে জাস্ট এই যে সালটা আছে, সালের এখানে ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন এখানে সালগুলো সব চলে আসছে। এখান থেকে আমি যে 1995 অথবা 1996 ক্লিক করে দিলাম, চলে আসছে 1996 মাসের ফেব্রুয়ারি মাস, 96 সালের ফেব্রুয়ারি মাস। এখন আমি এখান থেকে যদি 1-2 বছরের দিক সেদিক করতে চাই, তো এখান থেকে এই যে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল যার যেটা সে অনুযায়ী যাইতে পারবেন। তো আমি এখানে মে মাসের 1 তারিখ দিলাম র্যান্ডমলি। 29 বছর, সে অনুযায়ী বয়স কত হচ্ছে আমাদের এখানে আবেদনের যোগ্য বয়স হচ্ছে 21 থেকে 32, এখানে বয়স হচ্ছে তার 29 বছর 2 মাস সামথিং। এখানে এটা জন্ম তারিখটা দিলেও বুঝতে পারবেন যে আপনার বয়সটা আসলে ঠিকঠাক হচ্ছে কিনা বা রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যাচ করছে কিনা। এরপরে ফাদার নেম, মাদার নেম, যদি ম্যারিড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু স্পাউস নেম এই অপশনটা
ওপেন হবে তখন এখানে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম লিখবেন। এখানে এখন কিন্তু এখানে লেখা যাচ্ছে না। যদি আমি এখান থেকে ম্যারিড দিই তাহলে দেখেন এখানে লেখা যাচ্ছে। ঠিক আছে, এরপরে আসে কন্ট্যাক্ট নাম্বার। আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিবেন। আমি এখানে একটা ডেমো নাম্বার ব্যবহার করছি। এরপরে ন্যাশনাল আইডি নাম্বার, আপনাদের ন্যাশনাল আইডি নাম্বার দিবেন। এরপরে দিবেন প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানা। হাউস, রোড, এরিয়া, থানা, ডিস্ট্রিক্ট, এভাবে করে আপনার বর্তমান ঠিকানা দিবেন, স্থায়ী ঠিকানা দিবেন। যদি গ্রামের ঠিকানা হয়, গ্রামের বাড়ি হয়। এটা যেটা দিলাম এটা শহরের অ্যাড্রেস প্যাটার্ন। যদি গ্রামে হয় সেক্ষেত্রে অ্যাড্রেস প্যাটার্ন নর্মালি গ্রাম, ভিলেজ। এরপরে পোস্ট অফিস, তারপরে থানা, তারপরে ডিস্ট্রিক্ট, এভাবে করে দিবেন। আপনারা চাইলে পোস্ট অফিসের এখানে পোস্ট অফিসের কোড নাম্বারটাও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আর শহরের ক্ষেত্রে জেলার শেষে এসে পোস্ট অফিসের কোড নাম্বার ব্যবহার করতে পারেন। এরপরে আপনার জেলা উল্লেখ করে দিবেন। অবশ্যই পার্মানেন্ট অ্যাড্রেসের যে জেলা সেই জেলাটাকেই আপনারা সবসময় নিজ জেলা হিসেবে ব্যবহার করবেন। আমি এখানে এনিহাও একটা দিলাম। এরপরে ইমেল অ্যাড্রেস, আপনার ইমেল অ্যাড্রেস যেটা সেটা দিবেন। এরপরে ছবি এবং সিগনেচার, আমি এর আগে ছবি এবং সিগনেচার কিভাবে রেডি করবেন সেটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। যারা ফটোশপ ব্যবহার করেন না তারা কিভাবে ছবি রেডি করবেন। তো ছবির ব্যাপারে কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। ফাইল ফরম্যাট মাস্ট বি জিআইএফ অথবা জেপিজি অথবা পিএনজি, তিনটার যে কোনো একটা ফরম্যাটে হইতে হবে। ফাইলটা মাস্ট বি 100 কিলোবাইটের নিচে হইতে হবে বা 100 কিলোবাইটের মধ্যে হইতে হবে, এবং ডাইমেনশন হবে 600 ইন্টু 600, এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডের একটা ইমেজ হবে। সাথে সাথে সিগনেচারের ক্ষেত্রেও কিছু রিকোয়ারমেন্ট বলা আছে, সেটা হচ্ছে ফাইল ফরম্যাট ওই একই জিআইএফ অথবা জেপিজি অথবা পিএনজি, এবং ফাইল 60 কিলোবাইটের মধ্যে হইতে হবে। ডাইমেনশন হবে 300 ইন্টু 80। অর্থাৎ অন্য সব আবেদনের মতো এখানের সিগনেচার 300 ইন্টু 80, বাট ছবির সাইজটা শুধুমাত্র একটু বেশি। সেটা হচ্ছে অন্য সময় 300 ইন্টু 300 লাগে, এখানে 600 ইন্টু 600 লাগতেছে। তো আমি এখানে ডেমো একটা ছবি ছিল, দেখি আছে কিনা, আমি রেডি করে রাখছিলাম সেটা। এই যে দেখেন একটা ছবি দিলাম এবং একটা সিগনেচার দিলাম, ছবি সিগনেচার দেওয়া শেষ। এখন এডুকেশন কোয়ালিফিকেশন আপলোড করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি, এইচএসসি, গ্রাজুয়েশন অর্থাৎ ডিগ্রি, অনার্স এবং ফাজিল কোর্স যেগুলো আছে সেগুলোর জন্য, যারা ইঞ্জিনিয়ারিং কোর্স করছে, বিএসসি কোর্স করছে সবার জন্য এই গ্রাজুয়েশন সেকশনটা, এবং পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার্সের যে সেকশনটা সেটা হচ্ছে এটা। এসএসসি সেকশনে এসএসসি অথবা দাখিল অথবা ও লেভেল যার যেটা সেটা দিবেন। এখানে এসএসসি দিলাম, দেন এইচএসসি আলিম, এ লেভেল অথবা ডিপ্লোমা যার যেটা আছে সেটা দিবেন। এখানে এইচএসসি দিলাম, এখানে সে যে কোনো একটা দিলাম, আমি এখানে এনিহাও বিবিএ দিলাম, এবং মাস্টার্সের ক্ষেত্রে এমবিএ। এরপরে স্টাডি ইয়ার, এটা শুধুমাত্র অনার্সের যে পজিশনটা, গ্রাজুয়েশন যে পজিশনটা সেখানে আছে। অর্থাৎ দেখেন ওই যে বলছিলাম 3 বছর মেয়াদি অথবা 4 বছর মেয়াদি যে ব্যাপার ছিল সার্কুলারে, সে কারণে কিন্তু এই সেকশনটা মেনশন করা। তো অনার্স যদি হয় সেক্ষেত্রে 4 বছর, ডিগ্রি হলে 3 বছর, বা আবার এমবিবিএস বা যাদের 5 বছরের কোর্স করা আছে তাদের ক্ষেত্রে 5 বছর ইউজ করবে। তো এখানে যেহেতু আমি অনার্স মেনশন করতে চাচ্ছি 4 ইয়ার বা 4 বছর দিলাম। এখানে গ্রুপ বা সাবজেক্ট,
অনার এসএসসির ক্ষেত্রে এসএসসি কোন গ্রুপ থেকে আমি দিলাম এখানে, যেহেতু বিবিএস করতেছি তাহলে বিজনেস স্টাডিজ বা কমার্স। তো যাদের আসলে কমার্স ছিল তারা কমার্স দিবেন, যাদের বিজনেস স্টাডিজ তারা বিজনেস স্টাডিজ দিবেন। আমার মনে হয় এখন এই মুহূর্তে যারা আবেদন করার আছে তাদের আর কমার্স থাকার কথা না, বিজনেস স্টাডিজ হয়ে যাওয়ার কথা। তো এসএসসি দিলাম বিজনেস স্টাডিজ, গ্রেড ডিভিশন। এটা হচ্ছে কোন, তারা যদি ক্লাস ভিত্তিক বা ডিভিশন ভিত্তিক রেজাল্ট পেয়ে থাকে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এরকম, অথবা গ্রেড। তো আমার মনে হয় এখন আর সবারই গ্রেডিং পদ্ধতির রেজাল্ট চলে আসার কথা। গ্রেড সিলেক্ট করলাম, রেজাল্ট কি সেটা দিতে হবে এখানে। তাহলে 5 দিলাম আমি, 5 আউট অফ 5, এবং কোন বোর্ড, আমি এখানে যশোর বোর্ড দিচ্ছি। আপনারা আপনাদের সার্টিফিকেটের যে বোর্ড সে অনুযায়ী দিবেন, এবং অবশ্যই খেয়াল রাখবেন যে যারা ভোকেশনাল অথবা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা বোর্ডের সময় অবশ্যই খেয়াল করবেন যেন ঢাকা বোর্ড না দিয়ে দেন আপনারা। মাদ্রাসার ক্ষেত্রে মাদ্রাসা বোর্ড, এবং কারিগরি যারা আছেন তারা বিটিবি অথবা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অথবা টেকনিক্যাল বোর্ড এভাবে লিখতে পারেন। পাসিং ইয়ার, রেজাল্ট পাবলিশ ডেট, এটা কোথায় পাবেন? এটা আপনাদের যে সার্টিফিকেট আছে, আপনাদের সার্টিফিকেট অথবা মার্কশিটের নিচে দেখেন লেখা আছে সুন্দর করে, এসএসসিটা দেখতে পাচ্ছি আমি, এখানে লেখা আছে ডেট অফ পাবলিকেশন অফ রেজাল্ট 15 জুলাই 2003। তো এটা হচ্ছে 2003 সালের পরীক্ষার 2003 সালের পরীক্ষার রেজাল্ট। তো 2003 সালের রেজাল্ট পাবলিশ হয়েছিল 15 জুলাই 2003। তো আপনারা নিজ নিজ সার্টিফিকেটে আপনি এটা দেখবেন, আপনার রেজাল্ট পাবলিশের ডেট যেটা সেটা এখানে দিবেন। এবং এখানে ডেটটা লেখার ফন্ট সিস্টেম হচ্ছে প্রথমে ডে, তারপরে মাস, তারপরে হচ্ছে বছর। অর্থাৎ দিলাম আমি 5 তারিখ জুন মাস 2010 সাল। আমি কিন্তু র্যান্ডমলি দিতেছি, এটা সঠিক ইনফরমেশন না। আপনারা আপনার সার্টিফিকেট অথবা মার্কশিটের শেষে যে লেখাটা আছে রেজাল্ট পাবলিশ ডেট, এটা দেখে দিবেন। এটা দেখেন মোটামুটি সব জায়গায় অনার্সের মাস্টার্সের সব জায়গায় দেওয়া আছে, এই ডেটটা দেখে দিবেন, ঠিক আছে। তো সেম ভাবে আমি ইন্টারমিডিয়েটটাও ফিল আপ করে নিচ্ছি। অনার্সের ক্ষেত্রে আপনারা ইউনিভার্সিটি দিবেন। এখানে যারা ডিগ্রি পাস করছেন বা অনার্স পাস করছেন ন্যাশনাল ইউনিভার্সিটির আওতায় তারা ন্যাশনাল ইউনিভার্সিটি লিখবেন, যারা কোনো পাবলিক ইউনিভার্সিটির আওতায় তারা তাদের পাবলিক ইউনিভার্সিটির নাম, যারা প্রাইভেট ইউনিভার্সিটির আওতায় প্রাইভেট ইউনিভার্সিটির নাম, এগুলো এখানে হচ্ছে উল্লেখ করে দিবেন। আর যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন অর্থাৎ ফাজিল কামিল পড়াশোনা করছেন তারা তাদের ইউনিভার্সিটির নাম এখানে মেনশন করবেন। তো ফাজিল কামিলের ক্ষেত্রে 2016 সালের আগে যারা পাস করছেন তারা তাদের ইউনিভার্সিটি, আমি যদি ভুল না করি তাহলে ইসলামিক ইউনিভার্সিটি, এবং 2016 সাল থেকে তার পরবর্তীতে যারা পাস করছে সম্ভবত তাদের ইউনিভার্সিটি হচ্ছে ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি। তো আপনাদের সার্টিফিকেটে যেটা আছে সেটা অবশ্যই দেখে, বা আপনাদের সঠিক যে ইউনিভার্সিটি সেটা আপনারা জেনে বুঝে তারপরে এখানে মেনশন করবেন। তো আমি এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি দিচ্ছি 2016 আমার এডুকেশন কোয়ালিফিকেশন ফিল আপ করা শেষ। এখন আসতে হবে চয়েস লিস্ট। চয়েস লিস্ট কিভাবে ফিল আপ করবেন? এই যে সার্কুলারটা আছে, সার্কুলারটা দেখেন, এখানে 11টা প্রতিষ্ঠানের ব্যাপারে বলা আছে, অর্থাৎ 9টা ব্যাংক এবং 2টি আর্থিক প্রতিষ্ঠান, টোটাল 11টা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং সেখানে হচ্ছে টোটাল 1017টি পদ। 1017টি পদের ভিতরে সোনালী ব্যাংকের আছে এত, অগ্রণী ব্যাংকের আছে এত, রূপালীর আছে এত। তো আপনারা এখন এইখানে যে ব্যাংকগুলো দেয়া আছে এই ব্যাংকের প্রিয়রিটি সাজাইতে হবে আপনাকে। এইখানে চয়েস লিস্টে আপনাকে প্রিয়রিটি সাজাইতে হবে, আপনার ফার্স্ট চয়েস কোনটা
একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আপনার পদ সংখ্যা যেটাতে বেশি আছে সেটাকে আপনি প্রায়োরিটি লিস্টে শুরুর দিকে রাখতে পারেন, 1 2 3 এভাবে। আবার একটা জিনিস করতে পারেন যে দেখা যাচ্ছে এখানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ অথবা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, এই ধরনের ব্যাংক যেগুলো আছে সেক্ষেত্রে পদ সংখ্যা বেশি থাকলেও অনেক সময় আপনি প্রায়োরিটি লিস্টে তাদেরকে পিছনে রাখতে পারেন। কেন রাখতে পারেন সেটা হচ্ছে আপনার পছন্দ ক্রম, অর্থাৎ আপনি কোন পদে কোন ব্যাংকে জব করতে বেশি আগ্রহী সেটা হচ্ছে মেইনলি দেখার বিষয়। এখন মনে করেন আপনার সোনালী ব্যাংকে আছে 118টি পদ, অথবা কিন্তু কৃষি ব্যাংকে আছে 398টি পদ, কিন্তু 398টি পদ তো সেক্ষেত্রে সামনে দেওয়া ভালো, কিন্তু আপনি চাচ্ছেন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এগুলোতে চাকরি করতে আপনার বেশি আগ্রহ, সেক্ষেত্রে আপনি এগুলোকে আগে রাখবেন। তো আমি এখানে মোটামুটি একটু সোনালী, অগ্রণী এগুলোকে আগে রাখতেছি। সোনালী ব্যাংক দেখেন, তারপরে হচ্ছে অগ্রণী ব্যাংক, তারপরে রূপালী ব্যাংক, সোনালী, অগ্রণী, রূপালী দিলাম, এরপরে কৃষি ব্যাংক দিলাম, বাংলাদেশ কৃষি ব্যাংক, এরপরে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরে কর্মসংস্থান ব্যাংক, তারপরে বিডিবিএল, প্রবাসী কল্যাণ ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, হাউস বিল্ডিং, পরে দিই রাজশাহী ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। এটা আমি আমার মতো করে একটা সাজাই দিলাম, আপনারা আপনাদের যেভাবে ভালো মনে হয় যেই পজিশনটা, যেমন আপনার যদি সোনালী ব্যাংকের থেকে অগ্রণী ব্যাংক বেশি প্রায়োরিটি থাকে সেক্ষেত্রে আপনি অগ্রণী ব্যাংকে আগে দিবেন, অথবা কৃষি ব্যাংকে যদি বেশি প্রায়োরিটি থাকে আপনি কৃষি ব্যাংকে আগে দিবেন। আবার আপনি জানেন ব্যাংকের থেকে আপনার যে আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন অথবা ইনভেস্টমেন্ট কর্পোরেশন, এটাতে বেশি আগ্রহী, সেক্ষেত্রে আপনি এটাকে আগে দিবেন। এটা কমপ্লিটলি আপনার পার্সোনাল ব্যাপার, আপনার আগ্রহ যেটা বেশি সেটাকে আপনি আগে দিবেন। এরপরে ফ্রিডম ফাইটার কোটা থাকলে ইয়েস দিবেন, ইউএস দিয়ে আপনার সেই ইনফরমেশন গুলো দিতে হবে। আর যদি না থাকে, না আমি এখানে না দিচ্ছি, সাথে সাথে আপনার ট্রাইবাল কোটা আছে কিনা, হ্যান্ডিক্যাপ কোটা আছে কিনা। এরপরে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, পাসওয়ার্ডটা আপনার নিজের মতো করে ক্রিয়েট করবেন। ওই যে প্রথমে বলছিলাম যাদের আগে আবেদন করা আছে তারা কিন্তু সিভি আইডেন্টিফিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই আবেদনটা কমপ্লিট করে নিতে পারেন। সেক্ষেত্রে এখন এই যে ফর্মটা ফিল আপ করলো, এরকম ফর্ম ফিল আপ করার প্রয়োজন হইতো না। তো এই পাসওয়ার্ডটা কিন্তু সবসময় কাজে লাগবে, এই জন্য পাসওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি র্যান্ডমলি। পাসওয়ার্ডটা অবশ্যই মোটামুটি এখানে দেখেন বলা আছে 6 ক্যারেক্টার থেকে 12 ক্যারেক্টার, অর্থাৎ 6 থেকে 12, 6 সংখ্যারও হইতে পারে, 12 সংখ্যারও হইতে পারে, এর মধ্যে 8 10 যে কোনো সংখ্যার আপনি হইতে পারে, এবং এর ভিতরে কোনো স্পেস দেয়া যাবে না। সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা পুরোপুরি নাম্বারও হইতে পারে, কোনো সংখ্যাও হইতে পারে, কোনো অক্ষরও হইতে পারে, আপনি যেভাবে আপনার মনে রাখবেন সহজ হয় সেভাবে দিবেন। দিলাম। এখন মোটামুটি আমি সব আরেকবার একটু চেক দিয়ে নিলাম ঠিকঠাক মতো ইনফরমেশন দিয়েছি কিনা। হ্যাঁ দিয়েছি। দেন আমি এখানে অ্যাপ্লিকেশন সাবমিট দিলাম। অ্যাপ্লিকেশন সাবমিট দিলে দেখেন আবেদন সাবমিট হয়ে গেছে। এখন আমাকে পেমেন্ট করতে বলতেছে। পেমেন্টটা কিভাবে করতে হবে, পেমেন্ট করার প্রসিডিউর কি সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। পেমেন্ট করতে হবে রকেট অ্যাপ্লিকেশন দিয়ে, ডাচ বাংলা ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেই পদ্ধতি রকেট দিয়ে পেমেন্ট করতে হবে। রকেটের পেমেন্ট কিভাবে করবেন সেই নিয়ে কিন্তু এখানে একটা গাইডলাইন দেওয়া আছে, দেখেন রিলেটেড লিঙ্কসে গাইডলাইন অন রকেট পেমেন্ট। তারপরেও আমি পূর্ণাঙ্গ একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো একটা পেমেন্টের, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখানে যদি আমরা দেখি স্টেপগুলো দেওয়া আছে, দেখেন যদি অ্যাপস থেকে পেমেন্ট করেন সেক্ষেত্রে একরকম পদ্ধতি, এবং যদি ডায়ালার দিয়ে পেমেন্ট করেন সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করবেন। তবে আমি রিকমেন্ড করব অ্যাপস থেকে পেমেন্ট দিবেন, কারণ এই যে পদ্ধতিগুলো প্রত্যেকটা স্টেপ শেষ করে যাইতে যে সময় প্রয়োজন হয়
যারা মানে একটু স্লো বা অনেক বেশি ফাস্ট না, তাদের জন্য এটা কমপ্লিট করা একটু টাফ হয়ে যায়, এবং সেক্ষেত্রে বারবার দেখবেন যে আপনি এখানে 5, 6, 7 বা 8 নাম্বার স্টেপে আসতেছেন, এরপরে স্টে করে এটা আপনার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অ্যাপস ব্যবহার করা বেটার, এবং অ্যাপস ব্যবহার করলে যেটা হয় সেটা হচ্ছে আপনি খুব সুন্দরভাবে প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে দেখতে পারতেছেন, এবং ফাইনালি ভুল হচ্ছে নাকি সেটা একবার ফাইনাল স্টেপে প্রিভিউ করে দেন পেমেন্ট করতে পারবেন। তো সেই জন্য রকেটের অ্যাপটা ব্যবহার করবেন, সেটা বেটার। অ্যাপ দেখে কিভাবে পেমেন্ট করতে হয়। অ্যাপসের পেমেন্ট পদ্ধতি খুব সহজ, সেটা হচ্ছে আপনি জাস্ট আপনার অ্যাপসে লগ ইন করবেন, এখানে পে বিল অপশনে যাবেন, পে বিল অপশনে যে বিলার আইডি যে অপশনটা আছে, এখানে জাস্ট আপনার বিলার আইডির যে নাম্বার, এই যে দেখেন এখানে বিলার আইডি নাম্বার আছে, বিলার আইডি নাম্বার 499, এটা 499 লিখে সার্চ করলে লিখলেই দেখবেন যে আপনার এখানে ব্যাংকার সিলেকশন কমিটি সেক্রেটারিয়েট এটা চলে আসবে, যেরকম 499 লেখার সাথে চলে আসবে। এরপরে আপনার যে অপশনটা চলে আসছে, এখানে খুব সুন্দরভাবে আপনার জব আইডি দিবেন, এবং আপনার সিবিআই আইডেন্টিফিকেশন নাম্বারের ফার্স্ট পার্ট দিবেন, তারপরে অ্যামাউন্ট দিবেন, এরপরে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার পরের স্টেপে এটা ভেরিফাই দেখাবে, ভেরিফাই দেখার পরে আপনি সব যখন দেখবেন যে হ্যাঁ ঠিকঠাক আছে, তখন আপনার পিন দিয়ে সাবমিট করবেন। তো এই জন্য বললাম অ্যাপস থেকে পেমেন্ট করা খুব ইজি, আপনারা অ্যাপস থেকে পেমেন্ট করবেন। অ্যাপস এই সেমভাবে পেমেন্ট করার পরে আপনার যখন একটা মেসেজ আসবে, মেসেজের ভিতরে ট্রানজ্যাকশন আইডি আসবে, সেটা অ্যাপসেও দেখতে পাবেন, প্লাস আপনার এসএমএসও দেখতে পাবেন। ওই ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই করলে আপনার সিবিআই আইডেন্টিফিকেশন নাম্বার সহ একটা পেজ আপনাকে প্রিন্ট আউট করার জন্য দেবে, ওইটা প্রিন্ট আউট করে সংরক্ষণ করবেন। আশা করি বুঝাইতে পারছি। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে একটি লাইক দিবেন, আর কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা সাবস্ক্রাইব করুন, এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।